নীলাঞ্জনার বদনজরে এবার গ্রাস হয়ে যাবে রাইয়ের গোটা সংসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনির্বাণকে নিয়ে রাই হানিমুনের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে থেকে চিন্তিত রাই বলতে থাকে যে ঠাকুর তুমি সহায় থাকো, আমি যাতে অনির্বাণকে সুস্থ সবলভাবে ওর বাড়ির লোকেদের কাছে ফিরিয়ে আনতে পারি। কারণ ঠাকুর এটা তো আর যাই হোক না কেন, সকলে না মানলেও আমি তো অন্তত মানি যে আমার সাথে যে বা যারাই থাকে তাদের কষ্ট পোহানোর শেষ থাকে না। আমি চাই না যে আমার কারণে অনির্বাণের উপরে কোনো রকম কোনো আঘাত আসুক। অন্যদিকে যখন অনির্বাণ রাইকে চিন্তিত অবস্থায় থাকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি এতটা টেনশন কেন করছো? নিশ্চয়ই তুমি মায়ের কথাগুলো ভাবছো। মায়ের কথাগুলো তুমি মনে ধরিও না তো। তুমি তো খুব ভালো করে জানো যে মা সেই প্রথম থেকে তোমাকে মোটেও খুব একটা পছন্দ করে না। সে এখনও পর্যন্ত নিজের মন থেকে তোমাকে মেনে নিতে পারেনি বিধায় সে ওরকম উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। কিন্তু তাই বলে তুমি আমাদের হানিমুনের যাত্রায় যদি এরকম করে মনমরা হয়ে বসে থাকো, তাহলে কি আর যাই হোক না কেন আমার কি ভালো লাগবে বলো তো? কারণ আমরা এখানে কেন এসেছি বলো? যাতে একটু সময় আমরা একান্তই নিজেদের মতন করে কাটাতে পারি, একটু আনন্দ করতে পারি। আর সেখানে তুমি এরকম করে ব্যাঘাত ঘটাবে, সেটা আমাকে দেখতে হবে। সেটা কি আদৌ আমার কাম্য ছিল বলো তো? আমি কেন তাহলে এই ট্রিপটা প্ল্যান করেছি? তাহলে তো বাড়িতে বসে থাকলেও হতো, তাই না? তোমার এই গম্ভীর মুখ দেখার জন্য তো আমি ট্রিপটা প্ল্যান করিনি। অন্যদিকে রাই বলতে থাকে যে না না অনির্বাণ, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, আমি ওসব কথা ভাবছি না। আমি শুধু ভাবছি যে তোমাকে যাতে আমি সুস্থ সবলভাবে তোমার মায়ের হাতে ফিরিয়ে দিতে পারি, সেটার কথা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি আমার পাশে থাকতে আমার উপরে কোনো বিপদ আসতেই পারে না। অসম্ভব বিপদও তোমাকে ভয় পায়, জানো তো রাই? অন্যদিকে নীলাঞ্জনাও যখন প্যাকিং ট্যাকিং করে বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার মিথ্যে বাহানা করে সেখান থেকে বের হয়, ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে দিদি ভাই, তুই গিয়েছিস ওখানে সদ্য বিবাহিত হয়ে, কিন্তু তুই যে সেখান থেকে বিধবা হয়ে ফিরবি সেই ব্যবস্থাটা এবার আমি করার জন্য আমি তোর কাছে আসছি। আমিও দেখি যে তুই কী করে অনির্বাণ দাদাভাইয়ের সাথে চুটিয়ে হানিমুনটা এনজয় করিস। তোর এই আনন্দের মুহূর্তগুলোকে যদি আমি বিষাদের ছায়া না ঢেকে দিতে পেরেছি, তাহলে আমার নামও নীরু না। কারণ আমি তোর বারবার করে সর্বনাশ করার চেষ্টা করা সত্ত্বেও যখন বারবার ব্যর্থ হয়েছি, এই যাত্রায় যাতে কোনো মতে আমি ব্যর্থ না হই সেই ব্যবস্থা করার জন্য এবার আমি যা কিছু করবো সব কিছু নিজ উদ্যোগে করবো, নিজে হাতে করবো, যাতে কোনো রকম কোনো স্কোপ না থেকে যায় তোর বেঁচে ফেরার। কিন্তু এই যাত্রা একটু ভিন্ন, কারণ সবসময় তোকে টার্গেট করি আর অনির্বাণ দাদাভাই কোনো না কোনো কিছু করে তোকে বাঁচিয়ে নেয়। কিন্তু এবার তোর স্মৃতির সিঁদুরই আমি তোর কাছ থেকে কেড়ে নেবো। এবার তোর স্মৃতির সিঁদুর তুই কী করে রক্ষা করিস সেটাই আমি দেখবো। এবার অনির্বাণ দাদাভাইকে চিরতরে তুই হারিয়ে ফেলবি। তুই অনির্বাণ দাদাভাইয়ের চিহ্ন অবধি যাতে না খুঁজে পাস সেই ব্যবস্থা করার জন্যই আমি আসছি। আমি খুব ভালো করেই জানি যে তুই খুব এখন সাথী হয়ে গিয়েছিস, তুই এখন অনেক সাবধানতা অবলম্বন করবি, কিন্তু তা সত্ত্বেও তুই লাখ চেষ্টা করেও এবার আর অনির্বাণ দাদাভাইকে আঁকড়ে ধরে রাখতে পারবি না। তোর শাশুড়ি মা যে কথাগুলো তোকে শুনিয়ে দিয়েছে না, সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে। তারপর তুই বাড়ি ফেরার পর তোর শাশুড়ি মার তোর যে কী যে নাজেহাল অবস্থা করবে, সেটা দেখে যে আমার মনটা কতটা জোড়াবে সেটা আমি তোকে বলে বোঝাতে পারছি না দিদি ভাই। আমি শুধু সেই দিনের অপেক্ষায় রয়েছি যে কবে তোর সর্বনাশটা আমি করবো এবং তোর শাশুড়ি মা নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দিবে, তোর হাজতবাস হবে এবং সেটা দেখে আমি আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ করব। অন্যদিকে রাইয়ের মা মিষ্টিকে বলতে থাকে যে মিষ্টি সব কিছু ঠিকঠাকভাবে হবে তো? মেয়েটা এতদিন বাদে সুখের মুখ দেখেছে, আবার না ও সুখে ভাটা পড়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।